প্রিয় দর্শক, মঙ্গলবারের এই আজকের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। 9 সেপ্টেম্বর আজকে, আর ওদিকে ভাদ্রের শেষের দিকে 25শে ভাদ্র। শুভ সকাল। এশিয়ান সংবাদ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মঞ্জুরুল হক। নিশ্চয়ই কুশলে আছেন, ভালো আছেন আমরা বিশ্বাস করি। যতটা সম্ভব জীবনের সঙ্গে এবং ভালো থাকবার জন্যে আমাদের যে যুদ্ধ, সেটিকে সফল করতেই হয়। আজকে তো অফিসের ছোটাছুটি আছে, এরই আগে বেরিয়ে যাবার আগে আমরা তথ্য বহুল কিছু বিষয় নিয়ে আজকে সকালটা শুরু করতে চাই। দেখি আজকে আমাদের জন্য কি কি রয়েছে সমগ্র জাতীয় জীবনে, আমাদের মহানগরীতে এবং সারা বাংলাদেশে। আমরা বিশ্বাস করি তথ্যের সঙ্গে থাকলে আমরা অনেকখানি এগিয়ে থাকব। চলুন আমাদের তথ্যের ভুবনে, আর সঙ্গে আপনাদেরই আমি ডক্টর মঞ্জুরুল হক। ভোটের আলোয় চোখ ফুটল ডাকসুর, লালকালিতে হেডলাইন দেশ রূপান্তরের। আলোচিত ভিপি প্রার্থীদের ছবি আমরা দেখছি একেবারে শুরুতে। আর আজকে প্রিয় দর্শক সবাই জানেন যে ডাকসুর তার নিয়মতান্ত্রিক যে নির্বাচন, নেতৃত্ব তৈরির যে নির্বাচন, আমাদের শিক্ষার্থীদের ভেতর থেকে জাতীয় নেতৃত্ব তৈরির যে উন্মেষ, তার অন্যতম সূতিকাগার হচ্ছে ডাকসু নির্বাচন। এবং সেই সঙ্গে সারা বাংলাদেশেই কিন্তু সকল বিশ্ববিদ্যালয়গুলিতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে ভোটের দিকে সবাই যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ভোট উৎসব। 6 বছর পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে এই নির্বাচন হচ্ছে বলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে প্রভাব পড়তে পারে এমন বলছেন বিশ্লেষকরা। আমরা যত কিছুই দেখি, আমাদের এই ডাকসু নির্বাচনের প্রতিনিধিরাই কিন্তু জাতীয় জীবনে, জাতীয় রাজনীতিতে একসময় বিশাল ভূমিকা রাখেন। তারাই দেশের কাণ্ডারি হয়ে আসেন। এই মেধাবী মানুষেরা, এই মেধাবী শিক্ষার্থীরা আজ লড়বে ডাকসু নির্বাচনে। 8টি ভোট কেন্দ্রে 810টি বুথ। ভোট গ্রহণ শুরু সকাল 8টায়। তার মানে আমাদের কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই কিন্তু ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রার্থীর নামের পাশে বর্গাকৃতি ঘরে ক্রস চিহ্ন আঁকার মাধ্যমে ভোট নেবেন ভোটাররা। আর মোট 41টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। মোটামুটি ডাকসুর অবস্থানেই এবছর ডাকসুর 28টি পদ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী 471 জন, নারী প্রার্থী রয়েছে 62 জন, ভিপি পদে 44, জিএস পদে 19 জন, এজিএস পদে 25 জন। প্রতি হল সংসদে 13টি করে মোট 234টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1108 জন। মোট ভোটার সংখ্যা 39,775 জন। এই হচ্ছে আমাদের ডাকসু নির্বাচনের আজকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের ছবিও কিন্তু আমরা পাচ্ছি। এই ছবিগুলির সঙ্গে সঙ্গেই আমরা উমামা ফাতেমা, সাদিক কায়েম, শামীম হোসেন, আব্দুল কাদের, আবিদুল ইসলাম খান এবং সেই সঙ্গে বিনিয়ামিন মোল্লা, জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, তাসনিম আফরোজ ইমি, ইয়াসির আরাফাত, এদের ছবি আমরা দেশ রূপান্তরের একেবারে প্রথম হেডলাইনে, প্রথম ছবিগুলিতে দেখতে পাচ্ছি। মোটামুটি এই। আর ওদিকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন তাদেরকে জানিয়ে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বসাধারণের প্রবেশ কিন্তু নিয়ন্ত্রিত, সুতরাং বিকল্প রাস্তাগুলো আপনারা দেখে চলবেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ঐতিহ্য রক্ষা করবে জয়ীরা, যাদের আলোয় আলোকিত। তাদের কথা হচ্ছে 52টি বিশ্ববিদ্যালয় এখনও অন্ধকারে,
আর শঙ্কার মধ্যেও তৎপর কিন্তু পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। আবার ওদিকে বিক্ষোভে উত্তাল নেপাল, গুলিতে নিহত ১৯। কাঠমান্ডু ছাড়াও বিভিন্ন শহরে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ। কাঠমান্ডু উত্তাল হয়ে আছে, এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই যে ডাকসু নির্বাচন এবং সেই সঙ্গে আমাদের শিক্ষার অবস্থানটি স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শিক্ষার উন্নয়নে আমরা আসলে কত দূর যেতে পেরেছি, আমরা কি অভীষ্ট লক্ষ্যে পৌঁছচ্ছি নাকি অনেক পিছনে, এসব নিয়ে আমাদের আজকে কথা বলবেন আমাদের আমন্ত্রিত লেখক এবং গবেষক ডক্টর মোস্তাফিজুর রহমান। আমরা তার সঙ্গে যুক্ত হব। এই যুক্ত হবার সঙ্গে সঙ্গেই আমরা তার সঙ্গে কথা বলতে থাকব। এরপরেই আমরা প্রথম আলোর দিকে আবার একটু তার হেডলাইনের দিকে যাই। দেখি প্রথম আলো, সুস্থ ধারায় ফেরার ভোট আজ। প্রথম আলো একদম প্রথম কথাগুলি এটি দিয়ে শুরু করেছেন প্রথম আলো। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ৩৯,৮৭৪। এটি প্রথম আলোর তথ্য। ছাত্র ভোটার ২০,৯১৫, ছাত্রী ভোটার ১৮,৯৫৯। এক নজরে ডাকসু নির্বাচন। ডাকসুর প্রার্থী ২৮টি পদে প্রার্থী হচ্ছে ৪৭১। ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪ পদে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন। আর এবারের নির্বাচনে ডাকসুর ৪৭১ প্রার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা ৬২ জন, মোট প্রার্থীর ১৩%। আমাদের ছাত্রী শিক্ষার্থীরা ১৩% আছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি হেডলাইনের দিকে আমরা একটু তাকাই। লুকানোর কিছু নেই, সবাই ক্যামেরার অধীনে থাকব। সাক্ষাৎকার রাজীব আহমেদের ও মেহেদী হাসানের সাক্ষাৎকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল নির্বাচনে আজকে ভোট গ্রহণ। ভোটের আগের দিন নিজের কার্যালয়ে নির্বাচনের নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সম্মানিত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ডাকসু নির্বাচনে আরও খবর বিভিন্ন পৃষ্ঠায় আমাদের থাকবে। নিয়াজ আহমেদ খানের একটা ইন্টারভিউ আছে এবং সেই সঙ্গে ছবি। আমাদের সম্মানিত উপাচার্য তিনি বলছেন লুকানো ছাপানোর কিছু নেই, সবাই কিন্তু ক্যামেরার অধীনে রয়েছি। প্রিয় দর্শক, আমরা এ সকল নিয়ে এবং আমাদের আসলে শিক্ষায় আমরা কতদূর পিছিয়ে আছি সে কথা বলবো। শিক্ষার লেখক এবং গবেষক ডক্টর মোস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ডক্টর মোস্তাফিজুর রহমান, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। শুরুতেই আমরা জানিয়ে দিচ্ছি যে সুস্থ ধারার ভোটের দিকে এগিয়ে গেছে বাংলাদেশ এবং ডাকসু নির্বাচন দিয়ে তার শুরু। আমরা স্বাগত জানাই ডাকসু নির্বাচনকে। ছাত্রদের, শিক্ষার্থীদের যে ক্ষমতায়ন, নেতৃত্ব তৈরি সেটি যেমন রয়েছে, স্বাধীনতার পরে এই ৫৪ বছরে আমরা শিক্ষা খাতের কত দূর অগ্রগতি করতে পেরেছি। সকল সরকার কি শিক্ষা খাতের দিকে এগিয়ে গেছে নাকি তারা বিমুখ থেকেছে? আমরা একটু আপনারই একটি লেখা রয়েছে প্রথম আলোতে, সেই লেখাটির সূত্র ধরেই আমরা একটু কথা বলতে চাই। লেখাটি হলো আপনার যে মতামতে, সেখানে সরকার বদলায় কিন্তু শিক্ষার অবহেলা বদলায় না। বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ডক্টর মোস্তাফিজুর রহমান, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। সরকার বদলায় কিন্তু শিক্ষার অবহেলা বদলায় না। ডাকসু নির্বাচনের প্রাক্কালে আমরা প্রতিটি সরকারের যে অবহেলার বিষয়গুলি, আমাদের কত % আমাদের শিক্ষা খাতে খরচ হচ্ছে জাতীয় রাজস্বের, এবং কি কি জায়গায় আপনি এর অবহেলাগুলো দেখছেন আমাদের একটু জানাবেন।
ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে, যে দীর্ঘদিন পরে ইউনিভার্সিটির মাধ্যমে আমাদের জাতীয় মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু হলো, কিন্তু একটু নির্বাচনী ধারায় আমরা যাচ্ছি। একই সাথে আহ, শুভকামনা রইল 4 শতাধিক প্রার্থীর জন্য, বিশেষ করে আমার বোনেরা যারা 60-এর উপরে আমার বোনেরা নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা একটি লক্ষণীয় বিষয়। আশা করব, প্রত্যাশা করব আজকে যে ভোটটি শুরু হয়েছে এটি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে শেষ হবে। এই জায়গা থেকে তাদের জন্য শুভকামনা। একই সাথে যেটি হচ্ছে যে স্বাধীনতা পূর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের স্বাধীনতার প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি আমরা প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা পেয়েছি। সেটি সম্ভব হয়েছিল এই ডাকসু নির্বাচনের মাধ্যমে। সংসদ যখন ছাত্র সংসদগুলো কার্যকর ছিল, সেটির মাধ্যমে আমরা আশা করব বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেই অভিযাত্রাতে ডাকসু, শুধু ডাকসু বলবো না, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, রাকসু, জাকসু, এরকম সবাই একটি অগ্রণী ভূমিকা পালন হ্যাঁ, করবে, তাদের জন্য আমার এদিকে শুভকামনা। জাকসুও কিন্তু তার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, রাইট। এবং সেটি যথেষ্ট সুন্দরভাবে তারা এগিয়ে যাচ্ছে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আমরা আপনার লেখার শিক্ষা সংস্কারের বিষয়ে আপনি যেটি লিখেছেন, সরকার বদলায় কিন্তু শিক্ষার অবহেলা বদলায় না। আমরা এই যে একটি খুব পজিটিভ নিউজ, তার সঙ্গে শিক্ষার প্রতি যে অবহেলা আমাদের স্বাধীনতা পরবর্তী সকল সময়ে একটুখানি আমরা জানতে চাই, ছোট করে যদি আমাদের একটু জানান। আর শিক্ষার প্রতি যে অবহেলা বা শিক্ষা নিয়ে যখন আমরা আলোচনা করতে চাই, সেখানে আমাদের সংখ্যাগত কিছু সুখকর দিক রয়েছে, কিন্তু গুণগত দিকে যদি যাই আমরা দেখি একেবারেই অস্বস্তিকর এবং আমাদের জন্য একটি হতাশাজনক চিত্র ফুটে ওঠে। আপনি দেখুন, শিক্ষার উন্নয়নের জন্য যেটি দরকার সেটির জন্য হচ্ছে আমাদের, আমি প্রথমেই যদি আসি শিক্ষায় বাজেট বরাদ্দ। হুম। সেই জায়গায় আপনি দেখবেন যে স্বাধীনতার পর থেকে দীর্ঘ, যদি আমি আরো 3 দশক পিছনে যাই, যেটি আমরা যদি বলি 91 থেকে যে গণতন্ত্রের যাত্রা শুরু, সেখান থেকেও যদি আমরা দেখি, তাহলে দেখবেন প্রতিটি বাজেটে আমাদের রাজনৈতিক দলগুলো বাগড়ম্বর করে বেশ সুন্দরভাবে বলে, সরকার যারা রয়েছে, যে শিক্ষাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এত বড় একটি জাতির সামনে যে মিথ্যে কথা বলা হয়, সেটি আমাদেরকে হতভম্ব করে দেয়। আপনি দেখবেন শিক্ষার সাথে কখনো সামরিক বলবো না, শিক্ষার সাথে হচ্ছে আইসিটি, কখনো ধর্ম, এরকম বিভিন্ন রকমের আরেকটি বিষয়গুলি মন্ত্রণালয় বলা হয় যে শিক্ষা যুক্ত বরাদ্দ নেই। হয়। আমরা আমরা সকল পর্যায়ে সংক্ষেপে আপনার সঙ্গে আলোচনায় থাকব। সেটি হলো প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে অবহেলাটি শিক্ষার প্রতি আমাদের প্রত্যেকটি ইয়ের। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনার লেখাতে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 54 বছর পরেও শিক্ষার প্রতি অবহেলা বদলায়নি। আজকে বাংলাদেশে 4 কোটি বেশি শিক্ষার্থী, 1.5 লক্ষাধিক শিক্ষা প্রতিষ্ঠান, 10 লাখের বেশি শিক্ষক, প্রাথমিক স্তরে ভর্তির হার 94.55%, মাধ্যমিকে বেড়েছে। কিন্তু আপনি যেটি তুলে ধরেছেন, শিক্ষার মান বদলায়নি এবং একটা বিশাল অবহেলা রয়েছে। আমরা অবহেলাটি একটু সংক্ষেপে শুনে শেষ করব। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যে জায়গায় বলছিলাম যে 54 বছর পরে আমি যে জায়গায় এসেছিলাম, যে শিক্ষাতে আমাদের বাজেট নিয়ে আমি শুরু করেছিলাম, তো দেখবেন যে শিক্ষায় যে বরাদ্দ, জি। সেই বরাদ্দ সঙ্গে বিভিন্ন রকমের মন্ত্রণালয়কে জুড়ে দেওয়া হয়েছিল। এটি একটি জাতির সঙ্গে শুভঙ্করের ফাঁকি, যে আমরা শিক্ষায় বেশি দিয়েছি বলছি, কিন্তু বাস্তবে আমরা শিক্ষায় বেশি দেই নাই। আপনারা দেখবেন যে প্রতি বছর বাজেটে প্রকৃত অর্থে শিক্ষা, জি। শিক্ষা বলতে আমি বলছি দুইটা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, হ্যাঁ, হ্যাঁ। তাদের বাজেট থাকে, সেটি কখনোই আপনার 10 থেকে 12-র বেশি যাওয়া আসা করছে না। অথচ আমাদের সরকার, আমাদের ইনচন ডিক্লারেশনে, আমাদের জাতিসংঘের যেখানে যে সনদগুলো আন্তর্জাতিকভাবে, সেখানে তারা অঙ্গীকারাবদ্ধ যে জাতীয় বাজেটের 20% অথবা
জিডিপির 4 থেকে 6% তারা বরাদ্দ করবে। কিন্তু জিডিপির যে বরাদ্দ সেটি ক্রমান্বয়ে কমছে। গত 1 দশক ধরে যদি আমরা দেখি, সেটি প্রায় 2.5%-এর মতো ছিল, সেটি কমতে কমতে এখন 1.5%-এ চলে এসেছে। 1.5%-এ চলে এসেছে। 1.53 এবারে। জি তার অর্থ শিক্ষার যে করুণ চিত্র, বা শিক্ষাতে যে সরকারগুলো, আমি সরকারগুলো বলছি, কোনো পার্টিকুলার একটি সরকার না, জি জি ক্রমান সরকারগুলো শিক্ষাক্ষেত্রে যে পজিটিভ ট্রেন্ড থাকার দরকার ছিল, সেটি না থেকে ট্রেন্ডটি হচ্ছে নেগেটিভ। এখন সরকারগুলো, আমি সরকারগুলো বলছি এই কারণে যে প্রতিটি সরকার দেখবেন যে কিছু কিছু কথা বলে, শিক্ষা নিয়ে আমরা এটি করেছি সেটি করেছি, তারা সংখ্যাগত দিকগুলো তুলে ধরে। শিক্ষাক্ষেত্রে সংখ্যাগত দিক থেকে আপনারা দেখবেন যে বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছে, ঝরে পড়ার হার কমেছে। নিশ্চয়ই দৃশ্যটি আমাদের জন্য আনন্দের, কিন্তু যেই জায়গায় গুরুত্বপূর্ণ, এই সার্টিফিকেটধারী শিক্ষার্থী বা এই প্রজন্মকে নিয়ে আমরা কি করব? এই যে সার্টিফিকেটধারী একটি প্রজন্ম, সার্টিফিকেট দিয়ে তাদেরকে বলা হচ্ছে শিক্ষিত, বের করে দেওয়া হচ্ছে। আসলেই কি তারা শিক্ষিত? কেননা সরকারের যে এনএসএ, ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের রিপোর্ট দেখবেন যে 15 থেকে 17, 17 থেকে 19 ক্রমান্বয়ে আপনার শিক্ষাতে, গণিতে, আপনার ইংরেজিতে, আমরা এমনকি বাংলাতেও শিক্ষার্থীদের দক্ষতা কমছে, কম ক্রমান্বয়ে কমছে। কমছে। ডক্টর হ্যাঁ, মোস্তাফিজুর রহমান, আমরা দেখেছি যে গুণগত মানের দিকে, মানে আমরা পাশের হার বাড়াতে গিয়ে গুণগত মানের দিকে তাকাইনি। আরেকটি বিষয় হলো যে যে গবেষণা খাতে কি আপনি যেখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা গবেষণার জন্য ল্যাবরেটরি ব্যবহার করবেন, বিজ্ঞানাগার ব্যবহার করবেন, সেখানে কি আমাদের সরকারগুলি গবেষণা খাতে কি অর্থ বরাদ্দ যথেষ্ট পরিমাণে রেখেছেন নাকি সংকুচিত করেছেন? আমি সেই জায়গায় আসছি। প্রথমে হচ্ছে গুণগত জায়গায় আমাদের শিক্ষার মান ধ্বংস হয়ে যাচ্ছে। এখন গুণগত শিক্ষার জন্য কোন জায়গায় ইনভেস্ট করা দরকার? যে গুণগত শিক্ষক, গুণগত ম্যাটেরিয়াল, গুণ, এই জায়গায় ম্যাটেরিয়ালেতে আসবে ইকুইপমেন্ট। এখন গুণগত শিক্ষকের জায়গায় আমাদের এখন একটি বড় ধরনের ঘাটতি রয়েছে। শিক্ষক আমাদের প্রাথমিকে যদি আপনি দেখেন, অর্ধেক, 65,000 স্কুলের মধ্যে অর্ধেক স্কুলে বলা যায় অলমোস্ট প্রধান শিক্ষকের পদগুলো ফাঁকা। তাহলে একটি স্কুল যদি অভিভাবকহীন হয়ে জি পড়ে, সেখানে গুণগত শিক্ষা আমরা কিভাবে প্রত্যাশা করি? ডক্টর দ্বিতীয়, ডক্টর মোস্তাফিজুর রহমান, আমরা সময়ের একটি সীমান্তের মধ্যে আছি। আমরা বুঝতে পেরেছি ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনার যে কলামটিতে নিয়ে আমরা আলোচনা করলাম তার মধ্যে এই কথাগুলো আমরা পেয়েছি। গবেষণা খাতে আমাদের বরাদ্দ অত্যন্ত কম, একেবারেই কম গবেষণাতে। একেবারেই নেই। প্রায় এই অবস্থায় আমরা আমি জাস্ট ভবিষ্যতে। 30 সেকেন্ড একটি কথা বলে শেষ করব। জি গবেষণাতে বরাদ্দের খুব ছোট্ট করে। জি গুরুত্ব কেন, আপনি দেখবেন যে কৃষি খাতে আমাদের গবেষণা ভালো হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে। জি 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 আমাদের যে উৎপাদন ক্ষেত্রে একটি বিপ্লব ঘটেছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ গবেষণায় না থাকার জন্য পাবলিক বিদ্যালয়গুলো সেই জায়গায় তেমন কোনো উদ্ভাবন আনতে পারছে না। তার ফলে মানে আপনার আপনার লেখার যে হেডলাইন, সরকার বদলায় কিন্তু শিক্ষার অবহেলা বদলায় না। আমরা এটিকেই জাতীয় জীবনের একটি প্রশ্ন করে নিয়ে নিলাম শিক্ষা সংস্কার বিষয়ে আপনার এই লেখাটির সাথেই। ডক্টর মোস্তাফিজুর রহমান, আমাদের সঙ্গে এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ মুহূর্তে ইত্তেফাকের দিকে একটু তাকিয়েই আমরা আজকের মতো বিদায় নেব। সেটি হলো, ইত্তেফাকও বলেছে দৃষ্টি আজ ডাকসুতে, 9 প্যানেলে ভোটযুদ্ধ। আর ওদিকে একটা ছোট্ট খবর দিয়ে আমরা শেষ করি। আমাদের ভোক্তা অধিকারের দিকে তাকিয়ে, ছোট হচ্ছে প্যাকেট, কমছে পরিমাণ, কিন্তু দামে কমতি নেই, ভোগ্য পণ্যের দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন বিস্কিটের প্যাকেটটা ঠিক আছে, ভেতরে বিস্কিট কম, কিন্তু দাম কিন্তু সেই আগের দামই রয়ে গেছে। মানে সমগ্র জাতীয় জীবনেই এই প্র্যাকটিসটা আমাদের এখনো বদলায়নি। প্রিয় দর্শক, আমাদের শেষ করতে হবে আজকের মতো। তো যেতে যেতে বলি যে শেষের খবরটা দিচ্ছিলাম যে ভোগ্য পণ্যের দামের মধ্যে আমাদের এক ধরনের স্বেচ্ছাচারিতা চলছেই। সব কিছু ঠিক আছে, ভেতরে পণ্য কমে গেছে, দাম কিন্তু কমেনি। আবার এক ধরনের প্রতারণা আছে, প্যাকেটটি কিন্তু আগের প্যাকেট আছে,
প্যাকেট ছোট করা হয়নি। আমরা বিশ্বাস করি আমাদের জাতীয় জীবনে এই সব কিছুর সংশোধন হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে। শুভ সকাল। এশিয়ান সংবাদ বিশ্লেষণে আবারও স্বাগত জানাই আগামীকালের জন্যে। ভালো থাকুন।